নবীন আশার আলাপ জাগে। নমস্কার দর্শক বন্ধুরা, সুপ্রভাত। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত ভারতীয় চারুকলা মন্দিরের পরিচালনায় আমাদের অনুষ্ঠান নবীন আশার আলাপ জাগে। আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আসানসোলের খ্যাতনামা চিত্রশিল্পী, আসানসোল ফাইন আর্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা চিত্রশিল্পী শ্রদ্ধেয় শ্রী জয়ন্ত মুখোপাধ্যায় মহাশয়। প্রথমেই আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে প্রথমেই যে আমি প্রশ্নটি করব সেটা হচ্ছে, এত বছরের যে জার্নি, মানে ছবি আঁকার যে জার্নি, ছবি আঁকা নিয়ে যে পথ চলা, শুরু থেকে একটু যদি বলেন, শুরুর দিনগুলো থেকে আপনার এই পথ চলার কিছু মুহূর্ত। মানে আমার শিক্ষানবিশ থেকে অ্যাকচুয়ালি ছোটো থেকে আমি ছবি আঁকার খুবই ইচ্ছা ছিল, কিন্তু আমি ছবি আঁকতে সেরকমভাবে পারতাম না, কিন্তু আমি জানতাম না যে এটা শিক্ষাগুরুর দরকার হয়। তো সেই জন্য আমি প্রায়ই লুকিয়ে লুকিয়ে ছবি আঁকতাম, পড়ার সময় ছবি আঁকতাম, এবং অনেক বহু বয়স পর্যন্ত, যেমন ক্লাস 10 অবধি আমার কোনো আইডিয়াই ছিল না যে ছবি আঁকার গুরু পাওয়া যায়। তারপর আমার একজনের সাথে পরিচয় হতে, আমাদের আত্মীয় সেই চিত্তরঞ্জন একজন স্যারের কাছে আমি ছবি আঁকা শুরু করি। কিন্তু ছোটো থেকে আমার ছবি আঁকার ওপর ন্যাক ছিল। বাড়িতে যখন দুর্গা পুজোর সময়, ঠাকুর দেখার সময়, ঠাকুর ঘুরতে আসতে আমি ঘন্টার পর ঘন্টা দেখতাম। প্লাস দুর্গা পূজা সেই সময় একটা ব্যাকগ্রাউন্ড সিন হতো, তখন কিছু শিল্পী ওখানে ছবি আঁকতো, সেগুলো আমি ঘন্টার পর ঘন্টা দেখতাম। তো আমার দেখে খুব আশ্চর্য লাগতো যে এরকম আঁকে কী করে, এই আমার একটা কিউরিওসিটি ছিল, এইরকম আঁকি আমি কি পারবো আঁকতে। যাই হোক, এইভাবেই তারপর আমি ক্লাস মাধ্যমিক দেওয়ার পর ছবি আঁকা গুরুর কাছে ভর্তি হলাম। আচ্ছা, এই যে ছবি আঁকাটাকে যে পেশা করে নেওয়া, নিজস্ব স্কুল তৈরি করা, সেই শুরুর দিনকার কথাগুলো যদি একটু বলেন। হ্যাঁ, ছবি আঁকাটা যে আমার পেশা হবে সেটা আমি কোনোদিন সেই সময় ভাবিনি। আমার ভালো লাগতো ছবি আঁকতে, আমি ছবি আঁকছি। সেই সময় আমি পেশার জন্য অনেক কিছু শিখেছিলাম। কিছুদিন সঙ্গীত, 2-1 মাস আর কি। আবার কিছুদিন ওই টিভি রেডিও সারা সেই সময় একটা খুব চল ছিল, সেটা শিখেছিলাম। আর তার সাথে সাথে ছবি আঁকাটা চলে যাচ্ছিল। এরপর আস্তে আস্তে 2-1 স্টুডেন্ট পেতে তারপর দেখলাম আমি, আচ্ছা আমার পেশাটা যদি ছবি আঁকার লেগেই হয় তাহলে অসুবিধা কী আছে। কেননা আমি যখন ছোটো ছিলাম তখনই বাবা মারা গেছিলো। এবার আমাকে আর্নিং করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, সংসারকে দেখতে হবে। এই জন্য আমি বিভিন্ন লাইনে গেছিলাম, কিন্তু আলটিমেটলি সেগুলো কিছুই হয়নি। আর ছবি আঁকাটাই আজ আমার পেশা হয়ে গেছে। কোন কোন শিল্পীর নাম আপনি বলবেন যারা আপনাকে উদ্বুদ্ধ করেছেন? প্রথমত আমার গুরুদেব আছে। প্রথম গুরুদেব আছে চিত্তরঞ্জনের শঙ্কর অধিকারী মহাশয়, তারপর বর্ধমানের সমর মুখোপাধ্যায়, তারপর দুর্গাপুরে যিনি ছিলেন স্বনামধন্য শিল্পী ছিলেন হচ্ছেন অশোক চ্যাটার্জি। ওনার কাছে আমি দীর্ঘ 9-10 বছর শিখেছি। এবং আমি এই জন্য শিখেছিলাম যে ভবিষ্যতে যদি এটাকে আমি পেশা হিসেবে নিই, তাহলে যেন আমি নিজের ভিতকে ভিত স্ট্রং না হলে পরবর্তীকালে একটা অসুবিধা হয়। সেই অসুবিধাটার কথা চিন্তা করে আমি ওনার কাছে দীর্ঘ 9 বছর তালিম নিয়েছিলাম, 99 পর্যন্ত। আচ্ছা, এবার আপনাকে যদি বলি, এই যে ছবি আঁকা নিয়ে যে সারাটা দিন যে কাটছে, সারাটা দিন কিভাবে কাটে এই ছবি আঁকা নিয়ে? অ্যাকচুয়ালি এখন তো আমি অঙ্কন শিক্ষক, ছবি আঁকাটা একটু কম হয়। এখন আমার উদ্দেশ্য থাকে ছাত্রছাত্রীদের কীভাবে ডেভেলপ হয়, তারা কী করে ছবি আঁকাটাকে ভালোবাসবে। সেই জন্যই আমার সারাদিনটা, ফার্স্ট হাফটা আমার সেইটা নিয়েই অনেক চিন্তাভাবনা করা হয়। একজন শিল্পীর যে স্বাধীনতা, শিল্পীর জীবনের যে স্বাধীনতা, সেটা নিয়ে আপনি কি বলবেন? শিল্পীর স্বাধীনতা বলতে কি বলবেন? শৈল্পিক যে স্বাধীনতা।
শিল্পীর স্বাধীনতা তো থাকা দরকার। যেমন ধরো বিশাল বড় আকাশ, এই আকাশে পাখিরা যেরকম স্বাধীনভাবে উড়ে বেড়ায়, যেরকম শিল্পীদের একটা স্বাধীনতা দরকার। তাদেরকে একটা গণ্ডির মধ্যে ফেলে দিলে মুশকিল হয়ে যায়। যেহেতু শিল্পীরা মানুষ, তাদের একটা দিক চিন্তা করতে হয়, আমাদের বিভিন্ন ধর্ম সমাজ সামাজিক নিয়েই তো আমাদের সামাজিক দিক মানুষরা। ওই জন্য এমন কিছু শিল্প করা উচিত নয় যাতে অন্য কোনো মানুষকে আঘাত দেওয়া হয়, সেইটা চিন্তা করতে হয়। বাকি স্বাধীন, অসুবিধা নেই। আচ্ছা, আমরা একটা জিনিস জানি, যারা চিত্রশিল্পী হয় তাদের দৃষ্টি মানে এবং তাদের তাকানো বাকি পাঁচজনের থেকে আলাদা হয়। তারা যেভাবে দেখে, কোনো প্রকৃতিকে যেভাবে দেখে বা কোনো মানুষকে তারা যেভাবে দেখে, এখনকার দিনে যে আমরা বিভিন্ন সেলফি তুলি বা ছবি তুলি, সেরকম যে একটা ব্যাপার থাকে। পাশাপাশি শিল্পীরা যে কাজটা করেন তারা হচ্ছেন পোর্ট্রেট করেন, বিভিন্ন মানুষের পোর্ট্রেট। এই যে ফোনে তোলা ছবি এবং পোর্ট্রেট, এইটা নিয়ে কি বলবেন? এই যে আমরা যে পোর্ট্রেট করি আমরা, মানে ক্যানভাসে হোক, সেটা অ্যাক্রিলিক কালারে হোক, অয়েলে হোক, এই পোর্ট্রেটের সঙ্গে ছবির যে তোলা হয় মানে ফোনের মধ্যে, একটা তো পার্থক্য থাকে। হ্যাঁ, পার্থক্য তো অবশ্যই আছে। যেমন প্লাস্টিকের ফুলে তো পুজো হয় না। মা কালীর তো জবা ফুল প্লাস্টিকের পাওয়া যায়, ধুয়ে রেখে দিলে আবার পরের দিন ওইটা দিয়েও পুজো করা যায়। কিন্তু অরিজিনাল ফুলেই পুজো হয়। তো ঠিক সেম ব্যাপার। একজন শিল্পী পোর্ট্রেট আঁকছে রং তুলি দিয়ে, আর ফটো তোলা, দুটোর মধ্যে ডিফারেন্স এটাই হচ্ছে মেন ডিফারেন্স। বুঝতে পারলে নিশ্চয়ই। অবশ্যই। আমাদের আমরা যারা হয়তো ছবি আঁকা যারা শেখে না, প্রত্যেকের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে শিল্পের একটা ভূমিকা রয়েছে। আমরা যদি লকডাউনের সময়টাকেই ধরি, আমরা সকলে এই বাড়িতে বসে ছবি এঁকে বিভিন্ন নাচের ভিডিও, গানের ভিডিও, আবৃত্তির ভিডিও, এগুলো করে আমরা বেঁচেছিলাম। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে শিল্পের একটা ভূমিকা রয়েছে। এই বা শিল্পীর জীবনে শিল্পের যে ভূমিকা, সেটা তো একটা বিশাল বড় একটা ভূমিকা। এই মানব জীবনে যে শিল্পের ভূমিকা, সেটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন করেছো। অ্যাকচুয়ালি আদিম মানুষ থেকে যখন সভ্য সমাজে পা দেয়, সেই সময় কিন্তু শিল্পের সূচনাটা হয় ছবি আঁকা দিয়েই। তো যে কোনো মানুষ বা আমরা যা কিছু কাজ করি, শুরুটা কিন্তু ছবি আঁকা দিয়েই শুরু হয়। একটা শিশুকে তুমি দেখবে, সে আস্তে আস্তে বড় হতে সামান্য যদি সে নিজে কিছু করতে পারে, প্রথম সে ছবি আঁকবে। তো যা কিছু মানুষের ডেভেলপ আজকাল যা কিছু হচ্ছে, আগে মোবাইল বলো, স্টার্টিংটা কিন্তু ছবি আঁকা দিয়েই হয়। অবশ্যই। আজকে আদিম মানুষরা যে তাদের জীবন তাগিদে ছবি এঁকেছিল, ঠিক সেই রকমই ছবি আঁকা থেকে অস্ত্র বানিয়েছিল, স্কাল্পচার বানিয়েছিল, ধাতু অস্ত্র টস্ত্র, এগুলো তো স্কাল্পচার। তারপর দুটোতে ঘষা লেগে আগুন তৈরি হলো। তো সেইটাই হচ্ছে মানব জীবনের ছবি শিল্প ছাড়া অসম্ভব। একজন সিনিয়র আর্টিস্ট হয়ে মানে যদি কিছু বলতে বলা হয়, অনেক ছাত্রছাত্রীরা থাকে যারা হয়তো ক্লাস 10-এ বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তার সময় ছবি আঁকাটাকে ছেড়ে দেয়, বা সেটা থেকে যে বিরতিটা নেয়, পরে আবার এই ছবি আঁকার জগতে আর তারা ফিরে আসে না। এইটা নিয়ে কি বলবেন, যে ছবি আঁকাটা তো চালিয়ে যেতে হবে, কন্টিনিউয়াস তো একটা প্রসেস একটা এটা। হ্যাঁ, দেখুন, ছবি আঁকাটা চালিয়ে যেতে হবে সেইটা বললে মনে হয় ভুল হবে। কারণ আমার যদি আমি ছবি আঁকতে ভালোবাসি বা ছবি আঁকাকে ভালোবাসি, তাহলে আমার কাছে কোনো বার্ডেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এইচএস কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ায় না। আমি মনে আছে আমার এইচএস পরীক্ষার আগের দিন ছবি আঁকার পরীক্ষা ছিল, তারপরের দিন এইচএসের ইংরেজি পরীক্ষা ছিল, তাও আমি ছবি আঁকার পরীক্ষাটা দিতে গেছিলাম। তো সেইটা কোনো ফ্যাক্টর না। এখন সে ছবি আঁকাকে কেমন ভালোবাসে তার উপর ডিপেন্ড করছে। আচ্ছা, আপনি মূলত কোন কোন মিডিয়ামের উপর কাজ করছেন বর্তমানে? কোন মিডিয়াম আপনার পছন্দ, অ্যাক্রিলিক বা অয়েল, সকল মিডিয়ামের মধ্যে কোন মিডিয়ামটাকে বেছে নেন আপনি?
দেখো, আমি তো একটা ড্রয়িং টিচার। আমাকে স্টুডেন্টদেরকে প্যাস্টেল, ওয়াটার কালার, অয়েল সমস্ত কিছু সবটাই শেখাতে হয়, সমস্ত শেখাতে হয়। কিন্তু আপনার নিজের কাছে কোনটা প্রিয়? নিজের কাছে আমার অয়েলটাই একটু বেশি স্বাবলম্বী আমি অয়েলের। এবার যদি আপনাকে বলা হয় যে যারা হয়তো আর্ট কলেজের দিকে ভর্তি হতে চাইছে, ছবি আঁকা নিয়ে পড়াশোনা করতে চাইছে, ছবি আঁকা নিয়ে ভবিষ্যতে তারা পথ চলতে চাইছে ছবি আঁকাটাকে নিয়ে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? সবটাই নিজের স্টাডির উপর, নিজের চিন্তা ভাবনার উপর। যে যেরকমভাবে স্টাডি করবে, যে যেরকমভাবে চিন্তা ভাবনা করবে, কীরকম লাইনে যাব, সে সব লাইন খোলা আছে। আচ্ছা, আমরা আরও কথাতে আমরা ফিরে আসবো, তবে তার আগে এখন সময় হচ্ছে ছোট্ট একটি বিরতির। নবীন আসর আলাপ জাগে। সঙ্গীত, অঙ্কন, নৃত্য এবং আবৃত্তি শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন 9143735418 এবং 9432407689। নবীন আসর আলাপ জাগে। নবীন আসর আলাপ জাগে। সঙ্গীত, অঙ্কন, নৃত্য এবং আবৃত্তি শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন 9143735418 এবং 9432407689। নবীন আসর আলাপ জাগে। নবীন আসর আলাপ জাগে। সঙ্গীত, অঙ্কন, নৃত্য এবং আবৃত্তি শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন 9143735418 এবং 9432407689। নবীন আসর আলাপ জাগে। আমরা আবারও ফিরে এলাম বিরতির পরে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আসানসোলের স্বনামধন্য চিত্রশিল্পী শ্রদ্ধশ্রী জয়ন্ত মুখোপাধ্যায় মহাশয়। আমরা তার সঙ্গেই আমরা কথাতে ছিলাম, আমরা আবার কথাতে আমরা ফিরে যাব। বিশেষ করে যে প্রশ্নটি আজকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, এত বছরের যে আজকে ছবি আঁকার যে জার্নি, আপনার যে শিল্প চর্চা, শিল্প নিয়ে যে পথ চলা, জীবনের সবথেকে স্মরণীয় মুহূর্ত কোনটা? অনেক স্মরণীয় মুহূর্ত তৈরি হয়েছে জীবনে, বিশেষ করে বলতে গেলে কোন মুহূর্তগুলোর কথা আপনি বলবেন? প্রথম যেদিন আমি আসানসোল বুক ফেয়ারে, আসানসোলে তখন তো কোনো আর্ট গ্যালারি ছিল না, আসানসোল বুক ফেয়ারে প্রথম আমি যে বছর এক্সিবিশন করি আমার ছবি, তো দর্শকদের বিপুল ভালোবাসা পেয়েছিলাম আমার ছবি দেখে। এমনকি সেই সময় সুনীল গঙ্গোপাধ্যায় গেছিলেন আসানসোল বুক ফেয়ারে, উনি আমার ছবি দেখে, আমার ঘোড়ার ছবি দেখে উনি আমাকে সুনীল দাসের সাথে তুলনা করেছিলেন। যাই হোক, সেইটাই আমার এখনো পর্যন্ত খুবই স্মরণীয় ঘটনা। সুনীল গঙ্গোপাধ্যায়ের মুখ থেকে এই কথা শোনা। হ্যাঁ। আচ্ছা, আমরা কিছু ছবি যদি আপনি দেখান আমাদের দর্শক বন্ধুদেরকে, আপনার আঁকা কিছু ছবি। আমার বেশি কিছু ছবি সব তো ফ্রেমে বাঁধানো, কাছে তোলা, ওই জন্য প্রিন্ট করা হয়নি। আমি ফটো তুলে নিয়ে এসেছি, কয়েকটা অয়েল আর কয়েকটা প্যাস্টেল, একটা ওয়াটার কালার, বেশি কিছু তুলতে পারি। এটা হচ্ছে অয়েল প্যাস্টেল, ওয়াটার কালার, পেপার। আমরা আরেকটা কথা আমি আপনার থেকে জিজ্ঞেস করব, শিল্পীদের যে একটা যে দৃশ্যের কথা বলা হচ্ছে, দৃষ্টি, যে শিল্পীর যে তাকানো, শিল্পীরা তো খুব প্রকৃতিপ্রেমিক হয়, তারা খুব প্রকৃতির কাছাকাছি থাকতে পছন্দ করে। প্রকৃতিটাই তো শিল্প অ্যাকচুয়ালি। একটা ফুল যখন আমি আঁকবো তখন ফুলের পাপড়ির ভেতরে আমি ঢুকে যাই। সমুদ্রের ঢেউ যখন আঁকবো তখন ঢেউয়ের রঙটা, বালির রং, সেসব দেখতে হয়। তো প্রকৃতি ছাড়া তো শিল্প হয় না, প্রকৃতিটাই শিল্প। তার মধ্যে অনুভব থাকে আমাদের,
প্রকৃতি আর অনুভব মিশিয়ে হচ্ছে শিল্প। খুব সুন্দর কথা বললেন। প্রকৃতির সঙ্গে যে অনুভবের মিলন, সেটা থেকে সৃষ্টি হচ্ছে আমাদের শিল্পের। এবার আমি আপনাকে আরেকটা কথা যেটা খুব জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে শিল্পের একটু অন্য ধরনের মানুষ হয়। তাদের কথা বলা বা তাদের মনের মধ্যে কোনো কিছু চলা বাকি পাঁচজনের থেকে একটু আলাদা হয়। তারা বেশি ঝুট ঝামেলা এগুলো পছন্দ করে না, তারা একটু একা থাকতে পছন্দ করে, একা ভাবতে তারা পছন্দ করে। সেখান থেকে তাদের শিল্প তৈরি হয়। শিল্পীদের যে এই যে সাইড, এই যে দিকটা, সেটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, সেটা তো তুমি ঠিকই বলেছো। শিল্পীদের চিন্তা ভাবনা একা থাকতে পছন্দ করে, কিন্তু অন্যায় দেখলে তো তার প্রতিবাদ করতেই হয়। তখন ঝামেলাতে পড়ে যেতেই হয়, কিছু তো করার নেই। অবশ্যই। এবার আরেকটা যে কথা আমি আপনাকে জিজ্ঞেস করবো, যদি বলেন কিছু কথা, যে যারা জুনিয়র, যারা ছবি আঁকা নিয়ে পথ চলতে চাইছে, পথ চলাটা তো এতটা সোজা নয়। শিল্পকে নিয়ে পথ চলা বা ছবি আঁকা নিয়ে বা শিল্পী হওয়াটাই এত সোজা নয়, অনেক বছরের সাধনা। একটা শিল্পীকে, একজন প্রকৃত শিল্পী তৈরি হতে অনেকগুলো বছর লাগে, অনেকটা সময় লাগে, অনেক বাধা বিপত্তি অতিক্রম করে একজন শিল্পীতে তিনি পরিণত হন। এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, প্রচুর স্টাডি করতে হয় শিল্পীকে। যে আমার একটা টার্গেট বেঁধে দিলে মুশকিল হয়, এত বছর পর্যন্ত আমি শিখবো। হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করে স্যার কত বছর লাগবে শিখতে। শেখার তো শেষ নেই। এটা হচ্ছে নিজের স্টাডি, কতটা সময় দিতে পারবে, তার ফিলিংস। সব থেকে শিল্পীর বড় জিনিস হচ্ছে ফিলিংসটা ছাড়া শিল্প হয় না। যে কোনো নাচ, আর যে সময়টা অ্যাকচুয়ালি যে সময় আমরা ছাত্রছাত্রীদের শেখাতে যে সময় তাদের ফিলিংসটা আসা দরকার, 9, 10, 11, 12, সেই সময় তারা ছেড়ে দেয়। যে কথাটা বলছিলাম সেটা। হ্যাঁ, সেই সময় তারা ছেড়ে দেয়। ফিলিংস ছাড়া নিজস্ব শিল্প করা মুশকিল। সেই নাচের ক্ষেত্রে নাচের যে বিভিন্ন ধরনের মুদ্রা আছে, বিভিন্ন ধরনের ভাব আছে, সেইগুলো দেখানোর জন্য সেই বয়সটা, একটু বয়স দরকার হয়। কিছু হয়তো ব্যতিক্রম সব বিষয়ই থাকে, দু একজন হয়তো ছোটোবেলা থেকে হয়ে যায়, কিন্তু মেন শিল্পী হতে হলে ওই 9, 10, 11, 12 যে ফিলিংসটা দরকার, সেটা কিন্তু দরকার। তাছাড়া কিন্তু শিল্পী হয় না। তাছাড়া শুধু পরিচিত হয়, এটা রাখতে হবে, এটা গাছ, এটা পাখি, এটা ফুল, এটা ফল। অবশ্যই। আরেকটা যে কথা আপনার কাছে আজকে জানতে ইচ্ছে করছে, এই যে আসানসোলে আপনি একটা বিশাল সাম্রাজ্য আজকে তৈরি করেছেন, অসংখ্য ছাত্রছাত্রীরা আপনার আন্ডার থেকে তারা প্রস্তুত হচ্ছে, যারা আপনার উত্তরসূরি, তারা ভবিষ্যতের জন্য এগোচ্ছে। ভবিষ্যতের মানে তাদেরকে নিয়ে আর কি কি কাজ করার ভাবনা আপনি ভাবছেন? ভাবনা তো অনেক কিছুই থাকে। এই আসানসোল ফাইন আর্টস অ্যাসোসিয়েশন একটা বিশাল বড় নাম আমাদের আসানসোলের। সেটা হয়েছে আসানসোলের মানুষের সাহচর্যে। আর আমার কিছু ছাত্র আছে, তারাও দীর্ঘদিন ধরে ছবি আঁকা শেখায়। আমরা সবাই মিলেই একটা অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত, সবারই সহযোগিতাই এটা হয়। আমার একার দ্বারা হয়তো এত কিছু হতে পারতো না, কিন্তু আমার সাথে আরও অনেক সিনিয়র ছাত্র আছে, তারাও ড্রয়িং শেখায়। তাদের সব মিলিত আজকে আসানসোল ফাইন আর্ট অ্যাসোসিয়েশন প্রায় 1,500 স্টুডেন্ট। 1,500। আমি তো তাদেরকেও কুর্নিশ জানাচ্ছি, যারা আপনার সিনিয়র স্টুডেন্ট, তারাও আজকে আঁকা শেখাচ্ছে। কিন্তু সব থেকে কঠোর পরিশ্রমটা তো আপনি করেছেন একটা সময় এই স্কুলটাকে দাঁড় করাতে। সেটা তো করতেই হবে। আমাকে যদি এটা পেশা হিসেবে নিতে হয়, তো আমাকে তো বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করতেই হয়। তাই স্টুডেন্টদের ভালোবাসা, ছবি আঁকাটাকে স্টুডেন্টরা কী করে ভালোবাসবে, এই ব্যাপারটা নিয়েই আমরা আসানসোলে আমাদের ছবি আঁকা শেখানোর টেকনিক অন্যদের সবার থেকে আলাদা। আমরা একটা সিলেবাস করি প্রত্যেক স্টুডেন্টের জন্য। সিলেবাসটা প্রত্যেক বছর আমরা ডেভেলপ করি। তো এইভাবেই চলছে আর কি, সারাদিন ধরে শুধু ওই কথাই চিন্তা করা হয়, স্টুডেন্টদের কীভাবে ডেভেলপ হয়। আমরা অনেকটা শেষের দিকে এসেছি, আমি একটু অন্য ধরনের প্রশ্নের দিকে এগিয়ে যাব। জীবনে কোনো আক্ষেপ রয়ে গিয়েছে, যেটা হয়তো স্বপ্ন আপনি দেখেছিলেন বা পূরণ হয়তো হবে, বা কোনো আক্ষেপ থেকে গেছে জীবনে? হ্যাঁ, আক্ষেপ একটা রয়ে গেছিলো। আমি বিশ্বভারতীতে চান্স পেলাম না। জীবনের সব থেকে বড় আক্ষেপ, চান্স পেয়েও পড়া হয়নি। হ্যাঁ, শান্তিনিকেতনে কবিগুরুর মাটিতে। আরেকটা কথা, শিল্পীদের কি জীবনে মৃত্যু সম্ভব? আমরা বলি যে শিল্পীরা চলে গেছেন, কিন্তু
শিল্পীরা তো জান না, তাদের তো, যেটা আমার অনুভূতি, যে তাদের সৃষ্টির মাধ্যমে তারা বেঁচে থাকেন, আমাদের মধ্যে তারা থেকে যান। আপনার কি অনুভূতি দর্শক বন্ধুদের সঙ্গে যদি হ্যাঁ, এই কথাটা এখন তো আমরা রবীন্দ্রনাথ ঠাকুর কি মারা গেছে? মারা তো যায়নি। লিওনার্দো দা ভিঞ্চি মারা যায়নি। রামকিঙ্কর বেরিয়েছে আমাদের। রামকিঙ্কর বেরিয়েছে। তো শিল্পী সাহিত্যিক দের মৃত্যু হয় না, তারা তাদের সৃষ্টির মধ্যেই বেঁচে থাকে। সৃষ্টি তাদের যতদিন থাকে ততদিন তারা বেঁচে থাকে। আজ একদম শেষের দিকে আমরা চলে এসেছি, হাতে খুব সময় কম। ভারতীয় চারুকলা মন্দিরের যে কর্ণধার রঞ্জিত বাবু, তার সঙ্গে আপনার একটা নিবিড় যোগাযোগ, আমার সঙ্গে একটা খুব একটা পারিবারিক আপনার একটা যোগসূত্র স্থাপন হয়েছে। ভারতীয় চারুকলা মন্দিরের উদ্দেশ্যে এবং আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যদি কিছু কথা আপনি বলেন, কিছু বার্তা আপনি দেন। হ্যাঁ, সম্প্রতি আমি ভারতীয় চারুকলা মন্দিরের যে 6 ফেব্রুয়ারি এক্সিবিশন হলো, সেটাতে গেছিলাম। তো তাদের যে এইভাবে অনুষ্ঠানটাকে সঞ্চালন করেছে, বা যেভাবে যে সুন্দরভাবে তারা একটা, আমার সব থেকে আশ্চর্য লাগলো, প্রত্যেকটা মোমেন্টের মধ্যে প্রত্যেক টিচারের ফটো এবং প্রত্যেক স্টুডেন্টেরও ফটো, এই যে একটা ব্যাপার কাজ করে, এটা আমার দারুণ লাগলো। তারপরে স্বাগতা ম্যাডাম আসার পর তো আসল আলোকিত তো উনিই করলেন। যাই হোক, এত পরিশ্রম আমি কোনো সেন্টারে করতে দেখিনি। আমার খুব ভালো লেগেছে। আপনি একদম শেষে যদি কিছু বার্তা আপনি পৌঁছে দেন আমাদের সকল দর্শক বন্ধুদের, তাদেরকে যদি কিছু কথা বলেন ভারতীয় চারুকলা মন্দিরের পক্ষ থেকে। আপনি ভারতীয় চারুকলা মন্দিরের আসানসোলের অনেকটা কাজ আপনি সামলাচ্ছেন, আপনি একজন অ্যাডভাইজার পদে রয়েছেন ভারতীয় চারুকলা মন্দিরের, কিছু বার্তা যদি দেন আপনি। হ্যাঁ, ভারতীয় চারুকলা মন্দিরের সাথে আমি 2021 থেকে আছি। তাতে আমি আরও অনেক বোর্ডের সাথে ছিলাম, চণ্ডীগড়ের সাথেও ছিলাম। তো তাদের থেকে একটু আলাদা কি, এদের সার্ভিস খুব সুন্দর, বা সমস্ত কিছু একটা কোয়ালিটি মেনটেন করে চলে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে ছিলেন আসানসোলের খ্যাতনামা চিত্রশিল্পী। খ্যাতনামা কেন বললাম, কারণ আসানসোলের যে চিত্রশিল্পের যে জগৎ, তার পুরোটা বিপুল পরিবর্তন করেছেন জয়ন্ত মুখোপাধ্যায় নিজের হাতে, এই কথাটা আমরা বলতে পারি। আমাদের তাই এই খ্যাতনামা কথাটা আমার আজকে উল্লেখ করা জয়ন্তবাবুর উদ্দেশ্যে। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। আমাদের এই আজকের অনুষ্ঠানে নবীন আশার আলাপ জায়গাতে আপনি আজ ছিলেন, আপনার কথা আমরা শুনলাম, ঋদ্ধ হলাম, দর্শক বন্ধুরা শুনলেন। আবারও আপনার সঙ্গে আমাদের সকলের দেখা হবে, দর্শক বন্ধুদের সঙ্গে আগামী পর্বে আবারও দেখা হবে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। জয়ন্তবাবুকে অসংখ্য ধন্যবাদ আমি জানাচ্ছি। নমস্কার সকলকে। নবীন আশার আলাপ জাগে। সঙ্গীত, অঙ্কন, নৃত্য এবং আবৃত্তি শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন 9143735418 এবং 9432407689। নবীন আশার আলাপ জাগে। নবীন আশার আলাপ জাগে। সঙ্গীত, অঙ্কন, নৃত্য এবং আবৃত্তি শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন 9143735418 এবং 9432407689।